আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সকাল সকাল আদালতের প্রাঙ্গণে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রৌফ মীর সহ সবাই যথাসময়ে উপস্থিত, কিন্তু বিস্ময়ের বিষয় নুহার কোনো খোঁজ নেই। সকাল থেকে কেউ তাকে বাড়িতেও দেখেনি, যেটা সত্যি আশ্চর্যের বিষয়। আজ মামলার প্রথম দিন, এখনও কোনো পক্ষের দিকে পাল্লা ভারী হয়নি, তবে পরিস্থিতি ধীরে ধীরে নাটকীয় মোড় নিচ্ছে। নুহার উকিল আদালতের কাছে রৌফ মীরকে গ্রেপ্তারের আবেদন জানালেও বিচারক প্রমাণের অভাবে তা নাকচ করে দেন। কিন্তু নুহার আদালতে না আসা আদালত জুড়ে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। বিচারকের কণ্ঠে সংশয়, উকিলদের মুখে চাপা গুঞ্জন, আর উপস্থিত দর্শকদের চোখে গভীর প্রশ্নের ছায়া। সব মিলিয়ে যেন রহস্যের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আদালতের ভেতরে উত্তেজনার পারদ যেমন ঊর্ধ্বমুখী, বাইরে তার চেয়েও বেশি। কোর্ট চত্বরে সাংবাদিকদের উপচে পড়া ভিড়, ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি, মাইক্রোফোনের সমুদ্র, সব কিছু মিলে পুরো পরিবেশ যেন এক অনির্দেশ্য নাটকের মঞ্চে পরিণত হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দু একটাই, বিশিষ্ট ব্যবসায়ী রৌফ মীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। নিজেরই ভাই ও ভাবিকে হত্যার ষড়যন্ত্র এবং কোম্পানির বিপুল অর্থ আত্মসাৎ এর ভয়াবহ অভিযোগ এনেছেন তারই ভাতিজি ও পুত্রবধূ। মামলাটি এখন আর কেবল আদালতের দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি পরিণত হয়েছে সংবাদ মাধ্যমের সবচেয়ে আলোচিত ব্রেকিং নিউজে। আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে রৌফ মীরকে ঘিরে ধরে সাংবাদিকদের উত্তেজিত ভিড়। প্রশ্নের বন্যায় মুহূর্তে চারপাশ ভারী হয়ে ওঠে, ক্যামেরার ফ্ল্যাশ ঝলকে ওঠে একের পর এক, মাইক্রোফোনের সমুদ্র যেন তাকে গিলে খেতে চায়। কিন্তু রৌফ মীর চিরকালই কৌশলী ও সংযত, আজও তার ব্যতিক্রম নন। চিরাচরিত ধৈর্য ও শীতল আত্মবিশ্বাস বজায় রেখে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন, বরং অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে দৃঢ় কণ্ঠে নিজেকে নির্দোষ প্রমাণ করেন। তার চোখে মুখে কোনো উত্তেজনার ছাপ নেই, বরং ঠোঁটের কোণে লুকানো এক রহস্যময় হাসি। তিনি বলেন, নুহারাজ কোর্টে না আসা হয়তো অনেক কিছু স্পষ্ট করে দিচ্ছে। হয়তো বুঝতে পেরেছে যে সে ভুল করেছে, আর সেই কারণেই মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, হয়তো যার কারণে সে অনুপস্থিত। এক মুহূর্ত থেমে তিনি দীর্ঘশ্বাস ফেলে যেন গভীর বেদনায় ভারা ক্লান্ত চোখের কোণে জমে ওঠে দুঃখের ছায়া, আর কণ্ঠস্বরে স্পষ্ট হয়ে ওঠে এক আবেগঘন কোমলতা। নুহার কাছ থেকে এত বছর পর আমি এসব সত্যি আশা করিনি। ও কেন এমন করছে সেটাও জানি না। আমি তো তাকে নিজের মেয়ের মতোই ভেবেছি। তার কথার প্রতিটি শব্দ যেন উপস্থিত জনতার মনে ধাক্কা দেয়। কেউ অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে থাকে, কেউ বা মনে মনে তার কথার সত্যতা যাচাই করতে ব্যস্ত হয়ে পড়ে। রৌফ মীরের এই কৌশলী আবেগ কি সত্যি, নাকি এটাও তার পরিকল্পনার অংশ? সে প্রশ্ন সবার মনে থাকলেও কেউ উচ্চারণ করে না। এদিকে এক সাংবাদিক আশঙ্কিকভাবে ভিড় ঠেলে এগিয়ে আসে, তার চোখে কৌতূহল, কণ্ঠস্বরে তীক্ষ্ণতা। তিনি ক্যামেরার সামনে সরাসরি মাইক্রোফোন বাড়িয়ে দেন আহিরের দিকে, তারপর গম্ভীর স্বরে প্রশ্ন করেন, আপনি তো মিস্টার রৌফ মীরের একমাত্র ছেলে আহিরে ইবনান মীর। আপনি কোন পক্ষ নিচ্ছেন, আপনার বাবা নাকি আপনার স্ত্রী? চারপাশের কোলাহল মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। নিস্তব্ধতার মাঝেও যেন সেই প্রশ্ন প্রতিধ্বনিত হতে থাকে। উপস্থিত জনতার শ্বাসরুদ্ধ প্রতীক্ষা, কি বলবে আহির? কিন্তু আহির কোনো উত্তর দেয় না। প্রশ্নটা তার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করে, অথচ মুখ অবয়ে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া ফুটে ওঠে না। তার চোখে এক অনির্বাচনীয় শূন্যতা, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের দিকে, তারপর ধীর পায়ে নীরব পদচারণায় সাংবাদিকদের ভিড় উপেক্ষা করে এগিয়ে চলে যায়। পেছনে পড়ে থাকে ভিড়ের গুঞ্জন, সাংবাদিকদের আরও প্রশ্ন। নোহা আস্তে আস্তে চোখ মেলল, দৃষ্টিটা প্রথমে ঝাপসা লাগছিল, চারপাশটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল, কিন্তু মাথার ভেতর যেন সেকলবন্দি এক তীব্র যন্ত্রণা ক্রমেই ছড়িয়ে পড়ছে। কপালে হাত রাখল সে, গভীরভাবে শ্বাস নিল। শরীরটা ভারী মনে হচ্ছে, যেন এক অজানা ক্লান্তি পেশিগুলোকে স্থবির করে রেখেছে। কয়েক মুহূর্ত লাগলো মনে ফেরার। ধীরে ধীরে রাতের ঘটনাগুলো মনের পটে ভেসে উঠতে শুরু করলো।
আমি ছাদে বসেছিলাম, তারপর আর ঠিক তখনই হঠাৎ এক ঝলকে সব মনে পড়ে গেল। শেহনাজ মীরের সঙ্গে কথা বলার পর নুহা ছাদে ছিল। রাতের বাতাসে হালকা ঠান্ডা ভাব, অথচ তার মন তখন উত্তপ্ত ছিল অগণিত দুশ্চিন্তায়। অস্থির চিন্তাগুলো মাথার ভেতর যেন পেঁচিয়ে ধরছিল এক দুঃস্বপ্নের মতো। তারপর পেছন থেকে কারো ভারী ছায়া, নিঃশব্দে এগিয়ে আসা এক অদৃশ্য অস্তিত্ব। চোখ বন্ধ করে সে যেন অনুভব করতে পারল সেই মুহূর্তটাকে শ্বাসরুদ্ধ এক আতঙ্ক। একটা হাত আচমকা মুখ চেপে ধরেছিল, রুমালের ঠান্ডা স্পর্শ, এক অজানা গন্ধ, শরীর অবশ্যই আসছিল। তারপর শুধুই গাঢ় অন্ধকার। নোহার বুক ধরফর করে উঠল। সে তড়িঘড়ি চারপাশ তাকালো। ধূলিসরিত দেওয়াল, পুরনো আসবাব, এক কোণে পড়ে থাকা অব্যবহৃত কিছু জিনিসপত্র। জায়গাটা চিনতে তার এক মুহূর্ত দেরি হলো না। এটা তো তাদেরই বাড়ির স্টোররুম। কিন্তু সে এখানে এলো কিভাবে? কে তাকে এখানে এনে ফেললো? নোহা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মাথাটা এখনো ভারী লাগছে, পা দুটো যেন ঠিকমতো নিচের ভার সামলাতে পারছে না। কোনো রকমে ব্যালেন্স ধরে রেখে জানালার দিকে এগিয়ে গেল সে। জানালার ফাঁক দিয়ে বাইরে তাকানো মাত্রই তার শরীর ঝাঁকুনি খেয়ে উঠল। ও মাই গড! বাইরের আকাশ আলোয় ভরে গেছে, রোদের স্বচ্ছ কিরণ ছড়িয়ে পড়েছে চারপাশে। সকাল হয়ে গেছে, তার মানে আজ তো কোর্টের প্রথম দিন। আতঙ্কে দেরি না করে নুহা দরজার দিকে এগোলো দ্রুত। দরজায় হাত রাখতেই দেখল দরজাটা খোলা। দরজা খোলা? বিষয়টা অবাক লাগলেও নুহা আর ভাবতে সময় নষ্ট করলো না। দ্রুত পায়ের তলায় জোর এনে নিচে নামলো। বাড়ির ভিতর একটা অদ্ভুত নীরবতা। কোথাও কেউ নেই, কোনো সারা শব্দ নেই, যেন একটা ফাঁকা খোলসের ভেতর সে দাঁড়িয়ে আছে। নুহার চোখ ঘড়ির দিকে গেল, প্রায় একটা বাজতে চলেছে। নুহার বুকের মধ্যে ধক করে উঠল। এখন সে কি করবে? এত বড় একটা মামলা, কোর্টে তাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। আর আহির, তবে তাকে কেউ খুঁজলো না? আহিরও কি তাকে রাত থেকে একবারও খোঁজেনি? নুহা অস্থির হয়ে চারপাশে তাকালো, হাত দিয়ে মাথা চেপে ধরল। আমার ফোন কোথায়? নুহা সিঁড়ির দিকে এগোতেই হঠাৎ দরজার বাইরে থেকে কোলাহলে শব্দ ভেসে এলো। মুহূর্তের মধ্যেই বাড়ির ভেতরে প্রবেশ করলো আহির, তার পাশে রৌফ মীর এবং বাড়ির বাকি সবাই। নুহা পায়ের নিচে শূন্যতা অনুভব করলো। তার দিকে তাকিয়ে আছে সবাই, কেউ অবাক, কেউ সন্দেহের চোখে, কেউ বিরক্ত। আর আহির, তার চোখ জ্বলছে এক অজানা ক্রোধে, এক দুর্বোধ্য দৃষ্টিতে, যার মানে নুহা বুঝতে পারল না। রৌফ মীর নুহাকে দেখেই ঠোঁটের কোণে এক শীতল হাসি টেনে বলল, বাহ, এই তো তুমি এখানে। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো মা, সত্যি খুব খুশি হয়েছি। কিন্তু একটাই আফসোস, তুমি যদি অন্তত সকালেই আমাদের জানিয়ে যেতে, তাহলে এত দুশ্চিন্তা করতে হতো না। আর তোমার কোথায় যাওয়ারই বা কি প্রয়োজন ছিল? আমাদের সরাসরি বলতে পারতে, আমরা তো তোমারই মানুষ। কোর্টে গিয়ে অযথা সময় নষ্ট করার কোনো দরকারই হতো না। রৌফ মীরের কণ্ঠে এক অদ্ভুত কোমলতা। কথাগুলো শুনতে যতটা স্নেহশীল, ভেতরে লুকিয়ে ততটাই কপটতা, যেটা নুহা বুঝল যেন বিষ মেশানো মধুর উপর থেকে মিষ্টি, কিন্তু ভেতরে নিঃশেষ করে দেওয়ার মতো তীব্র। নুহার কানে কথাগুলো পৌঁছাতেই রক্ত যেন টকবক করে ফুটল। তার চোয়াল শক্ত হয়ে গেল, হাত মুষ্টিবদ্ধ হলো রাগে। দৃষ্টিটা কঠিন হয়ে স্থির হলো রৌফ মীরের মুখের উপর। চোখের গভীরে জ্বলে উঠল নিঃশব্দ এক আগুন, ঘৃণার আগুন। মা, আপনার এতটুকু লজ্জা করছে না? এত বড় এক নোংরা কাজ করার পরেও কিভাবে এত স্বাভাবিকভাবে অভিনয় করে যাচ্ছেন? রৌফ মীরের মুখে এখনো সেই চিরচেনা ঠান্ডা হাসি। শীতল কণ্ঠে বলল, নুহা দেখো, তুমি কিন্তু। নুহার তীব্র কণ্ঠস্বর মুহূর্তেই বাতাসে প্রতিধ্বনিত হলো। খবরদার, আপনার নোংরা মুখে আমার নাম উচ্চারণ করার অধিকার নেই। আপনি কি ভেবেছেন আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি? না মিস্টার রৌফ মীর, আপনাকে এত সহজে ক্ষমা করব? আপনি ভালো করেই জানতেন যদি আমি আজ কোর্টে উপস্থিত থাকতাম তাহলে আপনারই ভালো মানুষের মুখোশ আজই খুলে যেত। এক মুহূর্তের জন্য রৌফ মীরের মুখের হাসি ফিকে হয়ে গেল। চোখের কোণে এক শীতল ক্ষোভের ছায়া ঝিলিক দিল, কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নিয়ে ধীর স্বরে বলল, নুহা, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। কোন প্রমাণের ভিত্তিতে তুমি আমার সঙ্গে এমন আচরণ করছো শুনি? এই মুহূর্তে ঈশান সামনে এসে দাঁড়ালো। তার কণ্ঠস্বর ছিল শান্ত, কিন্তু চোখের গভীরে ছিল এক প্রচ্ছন্ন সন্দেহ। এক মিনিট, তার আগে বল নুহা,
তুমি আজ কোর্টে গেলে না কেন? আর সকাল থেকে কোথায় ছিলে? নুহা ঈশানের দিকে তাকালো। ঠোঁটে ফুটে উঠল এক বিষণ্ণ হাসি, যেন সেই হাসির আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। তারপর ধীরে ধীরে বলল, আমি কোথায় যাব ঈশান? আমি এই বাড়িতেই ছিলাম। ইরিনা অবিশ্বাসের সুরে বলে উঠল, চোখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। এই বাড়িতেই ছিলে, কিন্তু আমরা তো সকাল থেকে তোমাকে দেখিনি। নুহা চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। মনে ঝড় তুলে গেল কিছুক্ষণের আগের বিভীষিকাময় মুহূর্তগুলো। এক গভীর শ্বাস নিয়ে বলল, দেখবে কি করে? আমাকে কিডন্যাপ করা হয়েছিল। কেউ আমার মুখে রুমাল চাপা দিয়ে অজ্ঞান করে স্টোর রুমে ফেলে রেখেছিল, যাতে আমি কোর্টে হাজির হতে না পারি। ঘরের মধ্যে মুহূর্তেই পিনপতন নীরবতা নেমে এলো, যেন হঠাৎই বাতাস থমকে গেছে। উপস্থিত সবাই বিস্মিত, কেউ হতবাক। ঈশান এক ধাপ এগিয়ে এলো, তার চোখে স্পষ্ট উত্তেজনা। তুমি এসব কি বলছো নুহা? মানে কিডন্যাপ? এই বাড়ির মধ্যে তোমাকে কিডন্যাপ করা হয়েছিল? এটা কীভাবে সম্ভব? আর কে করবে এসব? নুহার চোখে আগুনের মতো জ্বলে উঠল, হাত ধীরে ধীরে মুষ্টিবদ্ধ হলো, আর কণ্ঠস্বরে যেন বিদ্যুৎ ঝলসে উঠল। হ্যাঁ, এবং যে করেছে সে আর কেউ নয়, আমার বাবা মায়ের খুনি। আপনাদের সকলের সামনে ভালো মানুষের মুখোশ পরে দাঁড়িয়ে আছে মিস্টার রউফ মীর। নির্বাক শূন্যতা নেমে এলো ঘরে। নিঃশব্দ বিস্ময় জমাট বাঁধল বাতাসে। কারো চোখে প্রশ্ন, কারো মুখে অবিশ্বাসের ছাপ। কিন্তু নুহার কণ্ঠে এক মুহূর্তের জন্য দ্বিধা ছিল না। সত্যের দাবিতে তার চেহারায় ফুটে উঠল এক দুর্নিবার শক্তি। ঠিক তখনই আরিফা বেগম ক্ষিপ্ত ভঙ্গিতে সামনে এগিয়ে এলেন, চোখে প্রবল রাগ, কণ্ঠে অবজ্ঞার ঝাঁজ। আমি নিশ্চিত এই মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে। কি আবল তাবল কথা বলছো? হ্যাঁ? নুহা শান্ত দৃষ্টিতে তাকালো তার দিকে। একটুও বিচলিত হয়নি, বরং তার কণ্ঠস্বর আরো দৃঢ় হয়ে উঠল। আপনার কেন মনে হচ্ছে আমি আবল তাবল কথা বলছি? আচ্ছা, আপনি নিজেই বলুন, আপনার কি মনে হয় আমি আজ সকাল থেকে এই বাড়িতেই ছিলাম? কেউ কি আমাকে এখানে দেখেছে? কিন্তু যখন আপনারা এসে ঢুকলেন তখন আমি এখানে। এখন বলুন আমি এখানে কিভাবে এলাম? আরিফা বেগম তাচ্ছিলের হাসি দিয়ে বলেন, বাহ, এই প্রশ্নেরও উত্তর দিতে হবে? সদর দরজা তো খোলাই ছিল, যে আমি নিজে কোর্টে যাওয়ার আগে লক করে গিয়েছিলাম। যদি মা বাসায় থাকতেন তাহলে হয়তো লক করতাম না, রমাকে রেখে যেতাম। তুমি দরজা খুলে ভেতরে ঢুকেছো, এটা কি অস্বাভাবিক কিছু? তোমার এই কিডন্যাপের গল্প তো পুরোটাই বানানো। তোমার অভ্যাস হয়ে গেছে আমার স্বামীর নামে নোংরা অভিযোগ করে তাকে ফাঁসানোর। সারা রাত তো আমি তার পাশেই ছিলাম, কোনো সময় তাকে বাইরে যেতে দেখিনি। তাহলে কিভাবে সে তোমাকে কিডন্যাপ করে স্টোর রুমে ফেলে আসতে পারে? নুহার চোখে জ্বলে উঠল অগ্নি। এক পা এগিয়ে এসে কাপা কণ্ঠে বলল, এটা কখনোই সম্ভব নয়। আপনি মিথ্যে বলছেন। আপনি শুধু নিজের স্বামীকে বাঁচানোর জন্য এসব বলছেন, তাই না? যদি উনি না করেন তাহলে এত বড় জঘন্য কাজ আর কে করতে পারে? আপনি কিভাবে এত সহজে এত বড় মিথ্যা বলতে পারেন? আহির এতক্ষণ চুপ ছিল, কিন্তু এবার আর পারল না। ধীরে ধীরে এগিয়ে এসে নুহার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। তার গভীর দৃষ্টি নুহার চোখের ভেতর যেন তীরের মতো বিদ্ধ হলো। কণ্ঠস্বর কঠিন, তবু তাতে এক ধরনের হতাশা লুকিয়ে। হ্যাঁ, আপনি একাই সত্য বলছেন, তাই তো? আহিরের ঠোঁটের কোণে তার ছেলের ছাপ ফুটে উঠল। তাহলে কি করে ধরে নেব পৃথিবীর সবাই মিথ্যাবাদী আর শুধু আপনিই সত্যবাদী? আপনি যা বলছেন সেগুলোর কি আদৌ কোনো ভিত্তি আছে বলে আপনার কাছে মনে হয় নুহা? নুহা ব্যাকুল কণ্ঠে বলে উঠল, আহির, বিশ্বাস করুন। কিন্তু আহির চুপ রইল। এক মুহূর্ত নীরব থেকে মাথা নিচু করে যেন নিজের ভেতরে কোনো দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। কিছুক্ষণ পর ধীর স্বরে বলল, ঠিক আছে, এক মুহূর্তের জন্য ধরলাম আপনি সত্য বলছেন। আমার বাবাই আপনাকে কিডন্যাপ করে স্টোর রুমে ফেলে রেখেছিল, সেটাও মেনে নিলাম। আহির এক পা এগিয়ে এসে গভীর চোখে তাকালো নুহার দিকে। আপনি ঠিক কতক্ষণ পর্যন্ত ছাদে ছিলেন? মানে আপনাকে ঠিক কখন কিডন্যাপ করা হয়েছিল? নুহা কিছুক্ষণ ভেবে বলল, প্রায় রাত 11টার দিকে। কিন্তু 1 মিনিট আহির, আপনি তো তখন ঘরে ছিলেন, তাই না? তাহলে তো আপনি জানেন যে আমি রাতে ঘরে যাইনি। আর এত রাতে নিশ্চয়ই আমি কোথাও বাইরে যেতাম না। আহির মাথা নেড়ে শান্ত গলায় বলল, হ্যাঁ, আমি ঘরে ছিলাম, তবে প্রায় রাত 1টা নাগাদ ফিরেছি। আমি ভেবেছিলাম আপনি হয়তো আমার সাথে কথা বলতে চাননি, তাই অন্য কোথাও গিয়ে ঘুমিয়ে পড়েছেন, দাদির ঘর বা অনন্যার অথবা গেস্ট রুমে। আমিও আপনাকে ডিস্টার্ব করতে চাইনি, তাই আপনাকে না খুঁজে ঘুমিয়ে পড়েছি। আহির একটু থামলো, যেন নিজেকে যাচাই করছে। তারপর ধীরে ধীরে বলল, গতকাল রাত 1টা পর্যন্ত আমি আব্বু আর আম্মুর সাথেই ছিলাম। আব্বুর সাথে কথা বলছিলাম আপনার ব্যাপারে।
আর আপনি বলছেন 11টার দিকে বা ধরে নিলাম 12টার সময় আব্বু গিয়ে আপনাকে কিডন্যাপ করে স্টোর রুমে রেখে এসেছে, আর আমি বা আম্মু কেউই টের পেলাম না। এটা কিভাবে সম্ভব নুহা? এই কথার মাঝেই রৌফ মীরের ঠোঁটের কোণে এক তীক্ষ্ণ হাসি ফুটে উঠল, তবে সেটি আল করল দ্রুত, মুখে শান্তি ছায়া টেনে এনে বলল, একটা মিথ্যাকে সত্যি বানানোর জন্য আর কত মিথ্যা কথা বলবে তুমি নোহা? রৌফ মীরের কণ্ঠস্বর মসৃণ, যেন এক দুর্দান্ত অভিনেতার নিখুঁত সংলাপ। আসলে তুমি বুঝতে পারছো না কোর্টে গিয়ে কি বলবে, কিভাবে তোমার মিথ্যাকে সত্য বানাবে, তাই এই নাটক সাজিয়েছো, তাই না? তুমি যা করছো তা একেবারেই অপ্রত্যাশিত নোহা, তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি। ঘর জুড়ে নেমে এলো এক দম বন্ধকর নীরবতা, চারপাশের মানুষগুলো যেন স্তব্ধ হয়ে আছে। নোহা কিছুক্ষণ চুপ রইল, তার মুখে রেখাগুলো কঠিন হয়ে উঠল, চোখ দুটো আরো গাঢ় আরো গাঢ়। ঠান্ডা স্বরে সে বলল, আপনারা আমাকে বিশ্বাস করতে পারছেন না, তাই না? এক মুহূর্ত নীরব থেকে নুহা শেহনাজমিনের দিকে এগিয়ে গেল। ফুপি, আমি আপনাকে কথা দিচ্ছি, কোম্পানির 60% নয় বরং 70% দিয়ে দিব। বিনিময়ে আপনি শুধু একটা সত্য বলে দিন, এই লোকটা কতটা নিকৃষ্ট, কতটা জঘন্য, আর সেই ভিডিও। শেহনাজমি বিস্ময়ে কুঁকড়ে গেলেন, তার চোখে দ্বিধা খেয়াল করলো, যেন মুহূর্তের জন্য নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। নুহার কথা শেষ করতে না দি অবাক হয়ে তাকিয়ে বলেন, তুমি কি বলছো নুহা? আমি কি বলবো, তাও ভাইজানের নামে? তুমি আমাকে তোমার কোম্পানির 70% শেয়ার দিচ্ছ, কিন্তু কেন? না হয় 100% দিলেও তাও আমি ভাইজানের নামেই কোনো মিথ্যে কথা বলতে পারবো না। তুমি কেন আমাকে এসবের মাঝে টানছো সেটাও বুঝতে পারছি না। আর তুমি কেন এমন কিছু করছো সেটাও আমার বোধগম্য নয়। শেহনাজমিনের কণ্ঠস্বরে অনিশ্চয়তা যেন ঘরের বাতাসেও ছড়িয়ে পড়ল। নুহা চুপচাপ দাঁড়িয়ে রইল, তার চোখ দুটি গভীর অথচ শক্ত। নুহা বুঝতে পারল সে এক কঠিন খালে নেমেছে, যেখানে কেউ তার পক্ষে নেই, বরং তাকে খুব সুন্দরভাবে বোকা বানানো হয়েছে। এরা দুই ভাইবোন এখনো একসাথে মিলে এই জঘন্য খেলাটা সাজিয়েছে, শুধুমাত্র সবার কাছে নুহাকে ভুল প্রমাণ করার জন্য। নুহার স্বর বিষাক্ত, তার ছেলে ভরে উঠল। বাহ, দারুণ বললেন আপনি, কিন্তু আমি অবাক হচ্ছি মানুষ এত দ্রুত রং বদলায় যে ঘিরঘিটিও লজ্জা পাবে। ধিক্কার জানাই আপনাকে। আহিরের চোখে খুব জ্বলে উঠল, গম্ভীর স্বরে বলল, আপনি নিজেকে কি মনে করেন নুহা? আপনার সমস্যা কি? আসলেই কি আপনার মাথা ঠিক আছে? এখন ফুপিকে এইভাবে প্রমাণ দিতে চান? নুহা এক মুহূর্ত চুপ করে গভীর দৃষ্টিতে আহিরের দিকে তাকালো, এরপর শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আপনার কি মনে হয় আহির, আমি কি আপনাকে প্রমাণ দিতে চাই? আমি শুধু চাইছিলাম অন্তত আপনি আমাকে বিশ্বাস করুন, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। সত্যি বলতে আমি ভেবেছিলাম অন্তত আপনার কাছে সত্যকে ব্যাখ্যা করতে হবে না, আপনাকে বোঝাতে হবে না। আহিরের কণ্ঠস্বর রুক্ষ হয়ে উঠল। আবেগ দিয়ে পৃথিবী চলে না নুহা, বাস্তবতায় প্রমাণেরও প্রয়োজন হয়। আমি আপনাকে বিশ্বাস করেই সব কিছু খুঁটিয়ে দেখতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারলেন না। আমি বারবার বলেছিলাম, তবুও আপনি শোনেননি। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করিনি? নুহার চোখে পানি চিকচিক করে উঠল, কিন্তু নিজেকে দুর্বল হতে দিল না। ক্ষীণ কণ্ঠে বলল, আসলে সত্য কি জানেন, আপনি কখনোই মন থেকে বিশ্বাস করতে চাননি যে আপনার বাবা এমন কিছু করতে পারে। আপনি হয়তো আমাকে সাহায্য করার অভিনয় করেছেন, কিন্তু আপনি কখনোই সত্যটা মেনে নিতে প্রস্তুত ছিলেন না। যেখানে সন্দেহের জায়গায় নেই সেখানে আপনি খোঁজ নিতেন কিভাবে? আপনার চোখ তো বন্ধ ছিল, আমি কিভাবে আপনাকে সত্য দেখাতাম? আহির কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, আপনার প্রতি আমার বিশ্বাস অটল ছিল নুহা, কিন্তু সমস্যা আপনার ভেতরেই। আপনি কাউকে বিশ্বাস করতেই পারেন না। আপনি নিজের অহংকার আর ইগো রক্ষা করতে গিয়ে নিজের মানসিক শান্তি হারাচ্ছেন। অন্যকে দোষারোপ করা, কটাক্ষ করা, অপমান করা আর অকারণে ভুল বোঝা, এটাই কি আপনার ব্যক্তিত্বের সংজ্ঞা? নিহা গভীর শ্বাস নিল, তারপর নিস্পৃহ কণ্ঠে বলল, আপনার মতে যা অসভ্যতা, হ্যাঁ আমি সেটাই। আমি আপনাদের মতো সভ্য হতে চাই না আহির, আর আপনার এই নিরপেক্ষতার মুখোশটাও আমি বুঝি। আপনি যতই বলুন সন্দেহ করছেন মনের গভীরে। আপনি চান আমার বাবা নির্দোষ প্রমাণিত হোক। হয়তো আপনি জানেন যে তিনিই আমার বাবাকে খুন করিয়েছিলেন, কিন্তু আপনি লড়তে ভয় পান, স্বীকার করতে ভয় পান যে আপনার রক্তে একজন হত্যাকারীর ছায়া রয়েছে। আহিরের শরীর উত্তেজনায় কেঁপে উঠল, চোখ রাগে ঝলসে উঠল। নুহা, আপনি সীমা অতিক্রম করছেন। ঈশান দ্রুত এগিয়ে এসে বলল,
নোহা, আহির ভাই, তোমরা কি করছো? একটু শান্ত হও, এটা নিয়ে পরে কথা বলা যাবে। কিন্তু নোহা ঈশানের দিকে তাকিয়েও দেখল না। তার চোখে তীব্র বিদ্রুপের ছায়া ফুটে উঠল। আমি সীমা পার করছি না আহির, বরং আপনি নিজের চোখ বন্ধ করে বসে আছেন। আপনার বাবা শুধু একজন খুনি আর জঘন্য মানুষ নন। নোহা বাকিটাও বলতে যাওয়ার আগেই আহির যেন গর্জে উঠল। জাস্ট শাট আপ নোহা। তার চোখ যেন দাও দাও করে জ্বলতে থাকা আগুন, শরীর ক্রোধে কাঁপছে। হাত তীব্রভাবে উঠল নোহাকে আঘাত করার উদ্দেশ্যে, কিন্তু নোহা নড়ল না। নিঃশব্দে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল, যেন সেই আঘাতের জন্য বহু আগেই প্রস্তুত ছিল। কিন্তু আহির থেমে গেল। হাত বাতাসে স্থির হয়ে রইল, যেন কোনো অদৃশ্য বাধা তাকে আটকে দিল। মুহূর্তের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল, যেন সময়ও থমকে দাঁড়িয়েছে। নোহা ধীরে ধীরে চোখ খুলল। তার ঠোঁটে ব্যঙ্গাত্মক এক হাসি ফুটে উঠল। ঠান্ডা নিলিপ্ত কণ্ঠে বলল, কি হলো, থেমে গেলেন কেন? মারুন, প্রমাণ করুন আপনার শরীরে আপনার বাবার রক্ত বইছে। ভালোবাসায় আঘাত করাই তো আপনাদের রীতি, তাই না? মুখে ভালোবাসা দেখে পেছনে ছুরি মারাটাই তো আপনাদের অভ্যাস। শেষ করুন এই সাজানো ভালোবাসার নাটক। আহির নোহার দিকে তাকালো না, বরং এক ঝটকায় পেছনে কাছের টেবিলে প্রচণ্ড জোরে ঘুষি বসালো। মুহূর্তে টেবিল ভেঙে খান খান হয়ে গেল। কাছের টুকরোগুলো চারপাশে ছড়িয়ে পড়ল, তার সাথে রক্ত ঝরতে লাগলো আহিরের হাত থেকে। ঘরের নিস্তব্ধতা ভেঙে গেল আতঙ্কিত চিৎকারে। ঈশান দ্রুত ছুটে এসে আহিরের রক্তাক্ত হাত ধরে ফেল। আরিফা বেগম ছুটে এলেন ছেলের কাছে, কিন্তু আহির কারোর দিকে তাকালো না, বরং ধীর পায়ে ঈশানের বাধা সরিয়ে এগিয়ে গিয়ে বলল, আপনি খুব সুন্দর কথা বলেছেন নোহা। বাহ, আপনার জন্য সত্যি হাততালি প্রাপ্য। আজ আপনার কথাগুলো শুনে আমার নিজের কাছেই লজ্জা লাগছে আপনাকে ভালোবাসি বলে। আহিরের কণ্ঠস্বর প্রচণ্ড তার ছিল, ভারী হয়ে উঠল। আমার পরিবার সবাই বিশ্বাসঘাতক, খুনি, মিথ্যাবাদী। আর সবচেয়ে বড় কথা, এত বছরের সম্পর্কের কোনো মূল্যই আপনার কাছে নেই। আমি সত্যি বিস্মিত। এতদিনের ভালোবাসা, যত্ন সবই আপনার কাছে শুধু অভিনয় আর নাটক ছিল। আমার রক্তে খুনির রক্ত বইছে, তাই তো? কিন্তু আসল খুন আজ আপনি করেছেন নোহা। হত্যা করেছেন আমাদের সম্পর্ককে, আমাদের ভালোবাসাকে শব্দের মাধ্যমে। ঈশান উদ্বিগ্ন কণ্ঠে বলল, ভাই, তোমার হাত থেকে রক্ত পড়ছে, ব্যান্ডেজ করতে হবে। কিন্তু আহির মাথা ঝাঁকালো, যেন সে এখন আর কোনো শারীরিক যন্ত্রণায় পরোয়া করছে না। চোখের গভীরে কেবল বেদনার ছায়া। আপনি কখনো আমাকে বোঝেননি, তাই না? কখনো আমাকে অনুভব করেননি। আজ বুঝলাম আমার ভালোবাসা, আমার অনুভূতি, আমার আত্মত্যাগ সবই আপনার কাছে মূল্যহীন। আমি আপনার কাছে কিছুই নই নোহা, কিছুই না। সম্পত্তি, টাকা, ক্ষমতা, আপনি মনে করেন আমি এসবের পেছনে দৌড়ই? সত্যি বলতে আমার নিজের কাছেই এখন ঘৃণা হচ্ছে যে এতদিনেও আমি নিজেকে আপনার কাছে প্রকাশ করতে ব্যর্থ। আপনার অহংকার, আপনার জেদ, আপনার এইগুলো আমার থেকেও বড়। আপনি কাউকে বোঝেন না, আপনি কাউকে ভালোবাসতেও পারেন না। আপনার কাছে যদি কিছু গুরুত্বপূর্ণ হয় তবে সেটা কেবল আপনার বাবার কোম্পানি, তার সম্পত্তি আর টাকা। আপনি কেবল এগুলোই ভালোবাসেন। আপনি এসবের মাঝেই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আমি আপনাকে সুখে রাখতে পারবো না। আহিরের কণ্ঠস্বর যেন ভেঙে যেতে চাইছে, তবু শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। আমি আপনাকে, শুধু আপনাকেই চেয়েছিলাম নোহা, কিন্তু আপনি কখনো আমার হতে পারেননি। আমি হয়তো বা জোর করেই আপনাকে বেঁধে রেখেছিলাম, কিন্তু আজ থেকে আপনি মুক্ত, সম্পূর্ণ মুক্ত। আমি আহির ইবনান মীর এই স্বার্থের সম্পর্ক থেকে আপনাকে মুক্তি দিলাম। আজ থেকে আপনি যা ইচ্ছে তাই করুন, আপনার বাবার টাকা সম্পত্তি নিয়ে সুখে থাকুন। আমি কখনোই ভালোবাসার দাবি নিয়ে আপনার সামনে দাঁড়াবো না। প্লিজ বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আমার মতো, আমার পরিবারের মতো নিকৃষ্ট জঘন্য মানুষের সাথে আপনাকে আর থাকতে হবে না। আহিরের চোখে গভীর বিষাদ নেমে এলো। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে যেন নিজের সমস্ত আবেগকে গিলে ফেল। তারপর ধীরে ধীরে পেছন ফিরে চলে গেল সিঁড়ির দিকে। আরিফা বেগম ব্যথিত চোখে ছেলের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, আহির দাঁড়া, তোর হাত। নোয়া এক নাগারে আহিরের কথাগুলো নিজের মনে পুনরায় শুনছিল। প্রতিটি শব্দ যেন তার অন্তরে বাজছিল ভাঙ্গা সুরে, গহীন শূন্যতায়। আহিরের কঠোর কথা তার মনে গভীরে ক্ষত তৈরি করেছিল। নোয়ার চোখ থেকে
অনগারে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো শ্রাবণের ধারার মতো, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। তার কান্না যেন বাতাসে মিলিয়ে গেছে একটি নীরবার অব্যক্ত শোকের মতো। সমস্ত পৃথিবী যেন থমকে গেছে, শুধু তার অনুভূতিগুলোর মধ্যেই হারিয়ে যাচ্ছে। ইরিনা তড়িঘড়ি করে এসে নুহাকে শক্ত করে আঁকড়ে ধরল, নুহাকে সোফায় বসিয়ে দিল। কিন্তু একটু পর নুহার শরীর একেবারে স্থির হয়ে পড়ল, যেন সজীবতার শেষ অবলম্বনটুকু হারিয়ে ফেলেছে। অজ্ঞান হয়ে ইরিনার কোলে ঢলে পড়ল। ইরিনা কাঁপা কাঁপা হাতে নুহাকে সজাগ করার চেষ্টা করলো। নুহা কি হয়েছে? নুহা, অনন্যা তাড়াতাড়ি পানি নিয়ে এসো। অনন্যা ছুটে এসে পানি দিয়ে নুহাকে জাগানোর চেষ্টা করলো। নুহাবু, চোখ খোলো নুহাবু। কিছু সময় পর নুহা আস্তে আস্তে চোখ খুলো। তার চোখে এক অদ্ভুত শূন্যতা, যেন জীবনের সমস্ত অর্থ এক মুহূর্তে হারিয়ে গেছে। সে ধীরে ধীরে উঠে বসলো। ইরিনা নরম সুরে বলল, ভালো হয়েছে তুমি উঠে গেছো, আমি তো এখনই ডাক্তারকে ডাকতে যাচ্ছিলাম। নুহা ধীরে ধীরে উত্তর দিল, ধন্যবাদ, কিন্তু তার দরকার নেই। ইরিনা অস্থির হয়ে বলল, নুহা, তোমার বিশ্রাম দরকার, তুমি বরং আমার সাথে চলো, একটু রেস্ট নেবে। নুহা এক টুকরো হাসি দিয়ে বলল, তার দরকার নেই এরিনা। ইরিনা চোখ বন্ধ করে গম্ভীর কণ্ঠে বলল, দেখো নুহা, আমি জানি না কে সত্যি বলছে কে মিথ্যা, আমি এসব নিয়ে কিছুই জানি না। তবে বিশ্বাস করো, যতদিন আহিরকে দেখেছি এতটা রেগে যেতে আমি কখনোই দেখিনি। আহির কিন্তু সহজে রাগ করে না, আজ প্রচণ্ড রেগেছিল। তাই রাগের মাথায় যা করেছে, যা বলেছে তা হয়তো ও নিজেই জানে না। তবে তুমি চিন্তা করো না, একটু পরে দেখবে আহির নিজেই আফসোস করবে। নুহা এক দৃষ্টিতে কিছুক্ষণ স্থির রইল, তারপর যেন সব কিছু এক মুহূর্তে পরিষ্কার হয়ে গেল। তার চোখে এক দৃঢ় সংকল্প। ধীরে ধীরে উত্তর দিল, আমি জানি না আহির কি ভাবছে, কি করবে, তবে আমি খুব ভালো করেই বুঝে গেছি আমাকে কি করতে হবে, আর এবার আমি সেটাই করব। প্রকৃতি যেন আজ এক অস্থির প্রতিচ্ছবি। উত্তাল ঝড়ের দোলা বারবার প্রকৃতিকে নাড়িয়ে দিচ্ছে। আজ তারই মাঝে ইলশে করে বৃষ্টি কখনো ঝড়ে কখনো ঝড়ের প্রবলতায় নুয়ে পড়ে। বৃষ্টির অসহায় ফোঁটাগুলোকে দেখে মনে হচ্ছে যেন তারা ঝড়ের কাছে হার মেনে নিয়েছে। অথচ প্রকৃতির এই তাণ্ডবের চেয়েও নুহার মনের ভেতরকার ঝড় যেন আরও প্রবল, আরও তীব্র। বিকেলের দিকে অনন্যা আর ইরিনা প্রায় জোর করে নুহাকে টেনে নিয়ে এসেছে অনন্যার ঘরে। সে তখন থেকে খাটের পাশে হেলান দিয়ে নিঃশব্দে বসে আছে। কোনো শব্দ নেই, কোনো প্রতিক্রিয়া নেই। একসময় অনন্যা পাশে এসে পড়তে শুরু করলো। মাঝে একবার নুহার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু নুহার আগ্রহ দেখে আর জোরাজুরি করেনি। নুহার শরীর মনে এক অদ্ভুত ক্লান্তি ভর করেছে। সব কিছু অবশ লাগছে, যেন কোনো এক অন্তর্গত ভার ক্রমাগত নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ এক নরম স্পর্শে নুহার ভাবনার জগৎ খানিকটা চূর্ণ হলো। শেরু, ছোট্ট বিড়ালটা এক লাফে তার কোলে উঠে এলো। নুহা তখনই খেয়াল করলো শেরুর শরীর পুরো ভিজে শীতল, হয়তো বৃষ্টির মাঝে কোথাও ছিল। সে আলতো হাতে শেরুর মাথায় হাত রাখলো, আঙ্গুল বুলিয়ে দিল ভেজা লোমের উপর। কপালে ভাঁজ ফেলে পড়ল, কিরে ভিজলি কি করে? বাইরের দিকে তাকাতেই দেখতে পেল বৃষ্টির বেগ বেড়ে গেছে। এখন আর শুধুই ঝিরঝিরে নয়, ঝড়ের সঙ্গে পালা দিয়ে নামছে মুষলধারে বৃষ্টি। নুহা আস্তে করে অনন্যার দিকে ফিরে বলল, অনন্যা একটা কাজ করবে? অনন্যা বই বন্ধ করে তাকালো। বল না কি করতে হবে। আমার জন্য একটা ড্রেস এনে দেবে? শেরু ভেজা গায়ে উঠেছে, জামাটাও ভিজিয়ে ফেলেছে, কাদাও লেগেছে কিছুটা। অনন্যা একটু চিন্তা ভাবনা করে বলল, আমি এনে দিচ্ছি আপু, কিন্তু শোনো, তুমি এই ঘরে যাবে না। ভাইয়া মুখে যাই বলুক না কেন, আমি নিশ্চয়ই এখন একা একা অনেক কষ্ট পাচ্ছি। নুহা কোনো উত্তর দিল না। কিছু সময় নীরব থেকে জানালার দিকে তাকিয়ে থাকলো। অনন্যা আর কিছু বলল না। এক নিঃশব্দ বুঝতে পারার অনুভূতি নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আর নুহা জানালার ওপাশে আকাশের তাণ্ডব দেখতে লাগলো। ঝড়ের তীব্রতা যেন তার ভেতরে গভীর এক প্রতিধ্বনি তুলছে। অনন্যা দ্রুত ঘরে ফিরে এসে বলল, আপু তোমার পোশাক। নুহা ধীর হাতে পোশাকটা নিল, তারপর কয়েক পা এগিয়ে বাথরুমের দিকে যেতে গিয়ে হঠাৎ থেমে গেল। এক মুহূর্ত দ্বিধায় কাটল, তারপর ধীর কণ্ঠে বলল, তোমার ভাইয়া কি ঘরে? অনন্যা কপালে ভাঁজ ফেলে বলল, না, ভাইয়াকে তো ঘরে দেখলাম না, কোথায় গেছে কে জানে।
নুহা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর কোনো কথা না বলে বাথরুমের দিকে চলে গেল। রাত তখন প্রায় 11টা। আহির ঘরে ঢুকলো চুপচাপ নিঃশব্দে। পুরো শরীর ভিজে একাকার, ঠান্ডায় গা কাঁপছে। এতক্ষণ বাগানে বেঞ্চে বসে বৃষ্টির সিক্ত পরশ গায়ে মেখেছিল, যেন ভেতরের এলোমেলো ভাবনাগুলোকে ধুয়ে ফেলতে চেয়েছিল। ক্লান্ত ভঙ্গিতে জামাটা পাল্টে নিল, তারপর সোফায় এসে ধপ করে বসলো। গা জড়িয়ে এলো ঠান্ডা শিহরণ, কিন্তু মন অস্থির হয়ে উঠল অন্য কারণে। ঘরের দরজা খোলা, বারবার দরজার দিকে তাকাচ্ছে। অপেক্ষার আলো মিটমিট করে জ্বলছে, চোখের সময় গড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে। নুহা এলো না। আহির নিঃশ্বাস ফেল, জানালার বাইরে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর চোখ বন্ধ করলো। তবে মনে এক অদ্ভুত অস্থিরতা, না রাতের নীরবতা। অনন্যার পাশে শুয়ে থাকলো নুহার চোখে এক ফোঁটা ঘুম নেই। অস্থির মন বারবার কিছু একটা খুঁজে ফিরছে, অথচ সেই খোঁজের কোনো শেষ নেই। অনেকক্ষণ এদিক ওদিক করার পর অবশেষে ধীরে ধীরে উঠে বসলো। এক অজানা টান যেন তাকে কোথাও নিয়ে যেতে চাইছে। অজু করে শান্ত মনে তাহাজ্জুদ আদায় করলো। নামাজের পর কিছুক্ষণ মোনাজাতে নিমগ্ন রইল, যেন সমস্ত অভিমান, কষ্ট, না বলা কথা সব কিছু নীরবে আল্লাহর কাছে সমর্পণ করছে। এরপর ধীরে ধীরে বেরিয়ে এলো। আহিরের ঘরের দরজা তখনও খোলা। নুহা থমকে দাঁড়ালো এক মুহূর্তের জন্য, তারপর নিঃশব্দে ভেতরে ঢুকলো। ঘরের কোণায় একটিমাত্র ডিম লাইট জ্বলছে, আর মিডিয়মান আলোয় পুরো ঘর যেন এক ঘোর লাগা রূপ নিয়েছে। সোফায় শুয়ে আছে আহির। ভেজা পোশাকে দীর্ঘক্ষণ বাগানে বসে থাকার কারণে ঠান্ডায় কাঁপছে। নিঃশ্বাস ভারী হয়ে এসেছে, তবুও যেন ঘুমের গভীরে হারিয়ে গেছে। নোয়া ধীরে ধীরে এগিয়ে গিয়ে খাটের উপর রাখা একটি চাদর তুলে নিল, আলতো করে জড়িয়ে দিল আহিরের শরীরে। তারপর আহিরের মুখের দিকে তাকিয়ে রইল গভীর দৃষ্টিতে, যেন শত কথা বলতে চাইছে, অথচ কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। আপনি কি আশা করেছিলেন আমি আসব? হয়তো করেছিলেন। জানেন, আপনার ভালোবাসা নিয়ে কথা বলা আমার উচিত হয়নি। আমি রাগী, উগ্র, বেপরোয়া যাই হই না কেন, নিজের ভুল স্বীকার করতে জানি। অথচ আপনাকে বোঝানোর চেষ্টা করিনি, শুধু ভুল বুঝিয়েছি। আপনার চোখের সামনে এক অদৃশ্য পর্দা নামানো হয়েছে, যার কারণে আপনি কিছুই দেখতে পাচ্ছেন না। কিন্তু যখন সেই পর্দা সরে যাবে, দেখবেন আপনিও বোকা হয়ে গেছেন। নোয়া একটু থামলো। আহিরের গভীর নিদ্রায় কোনো প্রতিক্রিয়া নেই, তবে তার উষ্ণ নিঃশ্বাস নোহার মনে অদ্ভুত এক অনুভূতি সঞ্চার করলো। আমি বুঝতে পারি একজন ছেলে এত সহজে তার বাবাকে কিভাবে অবিশ্বাস করবে, যেখানে বিশ্বাস করার অনেক কারণ রয়েছে। অথচ আমাকে বিশ্বাস না করার হাজারটা কারণ থাকার পরেও আমি চেয়েছিলাম অন্তত আপনি আমায় বিশ্বাস করুন। আপনি তো সব সময় খুব বুঝদার, আমার প্রতিটা বিষয়ে খেয়াল রাখেন। তাহলে যখন আমার জীবনে আপনাকে সবচেয়ে বেশি প্রয়োজন, তখন নিজেকে সরিয়ে নিলেন কেন? আমি আপনার ছায়া চেয়েছিলাম খুব করে, কিন্তু আপনি বললেন আমার মুখ দেখতে চান না। তবে আমিও ঠিক করে ফেলেছি, এখন আর কারো ছায়া চাই না। যা করার একাই করব। অনেক আগেই যা করার ছিল সেটাও এবার করব। আপনার কাছ থেকে আমি যা যা পেয়েছি তা আমার ছোট্ট জীবনের জন্য অনেক বড় প্রাপ্তি। আমার নিঃসঙ্গ জীবন আপনি যে মুহূর্তগুলো দিয়ে রাঙিয়ে তুলেছেন, তা আমৃত্যু আমার সঙ্গী হয়ে থাকবে। নোহা ধীরে ধীরে আহিরের কপালে থাকা এলোমেলো চুল সরিয়ে দিল, গভীর আবেগে এক টুকরো চুম্বন এঁকে দিল আহিরের ললাটে, যেন নীরব ভালোবাসার এক চিরস্থায়ী সিলমোহর। নিজের খেয়াল রাখবেন। ঠিক তখনই মসজিদের আজানের ধ্বনি বাতাসে বয়ে গেল। নোহা চমকে উঠল, তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। কোনো শব্দ না করে দরজা খুলে বেরিয়ে গেল। ঘুমন্ত আহির কিছুই টের পেল না, জানতে পারল না গভীর রাতে কেউ একজন ভালোবাসা আর অভিমানে ভার নিয়ে হয়তোবা চিরতরে হারিয়ে গেল ভোরের আলোয়। রৌফ মীর শেহনাজমিরের ঘরে ঢুকতে তার মুখে এক তীক্ষ্ণ সুর নিয়ে বললেন, নুহা কোথায়? রৌফ মীরের প্রশ্নে শেহনাজমির কিছুটা অস্বস্তি বোধ করল। শিহরিত কণ্ঠে বলল, আমি কিভাবে জানবো নুভা কোথায়? আমি তো ভেবেছিলাম তুমি। রৌফ মীর এক ফোঁটা সময়ও না কাটিয়ে তীব্র কণ্ঠে বলেন, একদম বাজে কথা বলবি না শেহনাজ। নুহা যখন বলেছে ওকে কিডন্যাপ করা হয়েছে, আমি বুঝতে পেরেছি ও মিথ্যা কথা বলেনি। তবে আমি তোকে কিডন্যাপ করিনি, আমি নিশ্চিত এই কাজটা তোরই ছিল। শেহনাজ মীর খানিকটা হক চুকিয়ে গেলেন, তারপর কিছুটা অস্বস্তি নিয়ে বলেন, তোমার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। আমার জন্য আহির নুহাকে অবিশ্বাস করছে, তবে এবার আমি কিছুই করিনি। তখনই ঈশান ঘরে ঢুকে উদ্বিগ্ন কণ্ঠে বলল,
মামু নিচে পুলিশ এসেছে, তোমাকে খুঁজছে। বিস্মিত রফমির ও শেওনাজমি দ্রুত নিচে নামলেন। রফমির পুলিশকে দেখেই প্রথমে প্রশ্ন করলেন, কি হয়েছে অফিসার, কোনো সমস্যা? পুলিশ অফিসার একটুখানি থেমে রফমিরের দিকে তাকিয়ে বলেন, আপনাকে আমাদের সাথে একবার থানায় যেতে হবে। আপনার পুত্রবধূ আপনার নামে কিডন্যাপ এবং তাকে প্রাণে মারার চেষ্টা করার অভিযোগ করেছেন। রফমির অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এগুলো আপনি কি বলছেন অফিসার? আর আপনি নিশ্চয়ই জানেন কোনো প্রমাণ ছাড়া আপনি আমাকে গ্রেফতার করতে পারেন না। মিস্টার রৌফ, আপনার বিরুদ্ধে ইতিমধ্যেই আপনার ভাইয়ের কোম্পানির টাকার আত্মসাৎ এবং ভাই ভাবিকে খুন করার অভিযোগ রয়েছে। কোম্পানির টাকার বিষয়টি ইতিমধ্যেই প্রমাণিত। আর নুহা ও তার উকিল থানায় এসে কোম্পানির কাগজপত্র সহ সমস্ত প্রমাণ দিয়েছে। তাই আপনি এসব কিছু থেকে নিজেকে বাঁচানোর জন্য আপনি অবশ্যই নুহাকে মারতে চাইতে পারেন। আর উনি জানিয়েছে আপনি তাকে কোর্টে হাজির হতে দেবেন না বলেই কিডন্যাপ করেছিলেন। যদি তা না হতো তো উনি কোর্টে হাজির হতেন। আপনি আপনার উকিলের সাথে কথা বলতে পারেন, তবে মনে হয় না এখন তাতে খুব একটা লাভ হবে। এই কথাগুলি শুনে রফমির স্তম্ভিত হয়ে গেলেন। তার মুঠোফোনে তখন একটি নাম্বার ভেসে উঠল। তিনি 1 মিনিটের জন্য থামলেন। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে এক পরিচিত কণ্ঠ ভেসে এলো, আসসালামু আলাইকুম শ্বশুর মশাই, এখনো কি বাড়িতে আছেন? রফমির এক মুহূর্ত থেমে ফোনটি হাতে নিয়ে একটু দূরে বসার ঘরে চলে গেলেন। এসব কি নাটক শুরু করেছো তুমি? নোহা হেসে বলল, নাটক? হ্যাঁ, কি করব বলুন, আপনার কাছ থেকে শেখা। তবে এটা ছিল ট্রেলার, বড় সারপ্রাইজ তো এখনো বাকি, আপনার ধ্বংস। রফমির ক্ষিপ্ত হয়ে বলেন, কোথায় বসে চাল চালছো বলতো? হঠাৎ এত সাহস? অবশ্য সাহস কোথায়, প্রাণের ভয়ে লুকিয়ে বসে আছো তাই না? নোহা শান্ত স্বরে উত্তর দিল, আমার না তো হারানোর ভয় আছে আর না তো প্রাণের ভয় আছে। তবে হ্যাঁ, আপনাকে শেষ না করে মরতে চাইনি এটা বলতে পারেন। আপনাকে তো বিশ্বাস নেই। বাড়ি থেকেই যদি কিডন্যাপ করতে পারেন তাহলে তো দেখব কখন প্রাণে মেরে গুম করে দিলেন, আর এমনভাবে সাজাবেন যে আমি হয়তো নিজেকেই নিজে। যাই হোক, আপনার জন্য শুভকামনা। তথাপি অপ্রত্যাশিতভাবে ফোনটি কেটে দিল। রফমির ফোন থেকে চোখ তুলতে পেছন থেকে শেওনাজমিরের ডাক শুনলেন। ভাইজান। রফমির একেবারে ক্ষিপ্ত হয়ে শেওনাজমিরের গলা চেপে ধরলেন। দেখেছিস তুই কি করেছিস? তুই নুহাকে ওই ভিডিওটার কথা বলিসনি তো? তোকে বিশ্বাস করতে নেই। শেওনাজমির হালকা ভয় নিয়ে বললেন, আমি এটা কেন করব? যা কিছু হচ্ছে তা তোমার বোকামির জন্য। তোমার কি দরকার ছিল নুহাকে ওর বাবা মায়ের হত্যার কথা বলার? রফমির ক্ষোভে ফেটে পড়লেন, তুই তো আমার আগেই বলে দিয়েছিলিস হয়তো কালসাপ। একটা দুধকলা দিয়ে এতদিন ধরে আমি সব কালসাপ পুষেছি। আমি ভেবেছিলাম ওই মেয়ে ভয় পাবে, কিন্তু না, উল্টো মাথায় উঠে বসেছে। এত কিছু ঘটে যাওয়ার পর, এত দিক থেকে ওকে ভেঙে দেওয়ার পরও এখনো আমাকে শেষ করার চক্কর করছে। একদম নিজের বাপের মতো হয়ে গেছে। আমি তোমাকে সাবধান করেছিলাম ভাইজান, তুমি নুহাকে হালকা ভাবেই নিয়েছো। এখন সামলাও। রফমিরের চোখে এক ভয়ঙ্কর দৃঢ়তা। একটা কথা বুঝে নে শেহনাজ, আমি যদি ফাঁসি আমার কিছু হয় তাহলে তোকেও ছাড়বো না। ওই নুহা আর তোকে সবাইকে শেষ করে দেব। পুলিশের অফিসার বাহির থেকে বলেন, কি হলো, আমরা কি দাওয়াত খেতে এসেছি? বসে বসে চা নাস্তা খাবো? তাড়াতাড়ি আসুন, আমাদের আরও কাজ আছে। রফমি চুপচাপ বেরিয়ে আসলেন। চলুন অফিসার। নোহা জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। বিকেলের সূর্য ক্রমশ রং বদলাচ্ছিল। আকাশ জুড়ে যেন লালচে আভা ছড়িয়ে পড়েছে। হঠাৎ পেছন থেকে পরিচিত এক স্নেহময় কণ্ঠ ভেসে এলো, তমাল উদ্দিনের স্ত্রী রাহেলার। নুহা, এসো মা, কিছু খেয়ে নাও। তমাল উদ্দিন একজন উকিল, ফাইজমিরের পূর্ব পরিচিত। ফাইজমিরের পরিবারের সাথে একসময় বেশ ভালো বন্ধুত্ব ছিল তমাল উদ্দিনের। নোহা ঘাড় ঘুরিয়ে তাকালো, হালকা হাসি মুখে বলল, আসলে আন্টি খেতে ইচ্ছে করছে না। রাহেলার কাছে এসে সস্নেহী বলল, আজ ভোরই এসেছ, সকাল থেকে কিচ্ছু খাওনি, আবার কত জায়গায় ঘুরে বেরিয়েছ। এখন তো প্রায় বিকেল হতে চলো, এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে মা। নোহা কিছু বলতে গিয়েও থেমে গেল, তারপর ধীরে ধীরে বলল, আপনাদের আমার জন্য ঝামেলা হচ্ছে না তো আন্টি? আমি শুধু। রাহেলা সচ্ছিনে নোহার কাঁধে হাত রেখে বলল, এসব কি বলছো মা? ঝামেলা কেন হবে? বরং আমি খুশি হয়েছি।
এত বছর পর তুমি আমাদের বাড়িতে এসেছো। তুমি জানো, তোমার মায়ের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। তোমাকে কত কোলে নিয়েছি। তুমি তো আমার মেয়েরই মতো। দেখো, যদি নিজেই অসুস্থ হয়ে পড়ো তাহলে লড়াই করবে কিভাবে? শক্ত থাকতে হবে। সব ঠিক হয়ে যাবে। এখন চলো, কিছু খেয়ে নাও। তোমার চেহারা কতটা ক্লান্ত লাগছে। নুহা রাহেলার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলো, যেন মনের দ্বিধা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। তারপর ধীরে ধীরে বলল, আচ্ছা চলুন। নিচে নামতেই তমাল উদ্দিনের সঙ্গে দেখা হয়ে গেল। তিনি নুহার দিকে তাকিয়ে একগাল হাসলেন। নুহা উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, আঙ্কেল পেয়েছেন? তমাল উদ্দিন তার হাতে ধরে একটি খাম নুহার দিকে বাড়ি দিয়ে বলেন, হ্যাঁ, এই আসল রিপোর্ট। তবে এর জন্য আমাকে অনেক কাঠগড় পোয়াতে হয়েছে। তাছাড়া তুমি যে লোকটাকে ভিডিওতে দেখেছিলে তারও খোঁজ পেয়েছি। নুহার চোখে এক মুহূর্তের জন্য অবিশ্বাসের ছায়া খেলে গেল। সত্যি বলছেন? তমাল উদ্দিন মাথা নাড়লেন। কিন্তু সমস্যা একটাই, ভিডিওটা যদি থাকতো তাহলে ওনাকে দিয়ে সত্য স্বীকার করানো আরও সহজ হতো। আর সবচেয়ে বড় কথা, আমরা যদি ভিডিওটাকে কোনোভাবে পেতে পারতাম তাহলে প্রমাণটা আরও শক্তিশালী হতো। নুহার ঠোঁটের কোণে এক রহস্যময়ী হাসি ফুটে উঠল। চিন্তা করবেন না আঙ্কেল, ভিডিও নিয়ে আমি নিয়ে আসবো, আর সেটাও খুব শীঘ্রই। তমাল উদ্দিন তার দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও বললেন না। নুহার মাথায় হাত রেখে বলেন, এতদিন একা একা এইসব কেন সহ্য করেছিস বলতো মা? তোর বাবা কি একা ছিল? আমার মতো আরও কত লোক আছে যারা তোর বাবাকে ভালোবাসত। ফায়েজ ভালোবাসার মতোই লোক ছিল। নুহা ঘরের ভেতর অস্থিরভাবে পায়চারি করছিল। চিন্তাগুলো যেন এসে মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। শেহনাজ মীরের কাছ থেকে লোভ দেখিয়ে ভিডিওটা নেওয়া যাবে না, এটা সে নিশ্চিত। তাহলে কিভাবে? অন্য কোনো উপায় কি আছে? এখন তো সে আরও সতর্ক হয়ে গেছে। নিশ্চয়ই ভিডিওটা হাতের নাগালের বাইরে সরিয়ে ফেলেছে। নুহা দীর্ঘশ্বাস ফেল। মাথার ভেতর একটা উপযুক্ত পরিকল্পনা খুঁজে বের করার চেষ্টা করতে লাগলো। হঠাৎ দরজায় টোকার শব্দ। আসতে পারি? নুহা দরজার দিকে তাকাতে দেখল শিপা দরজার সামনে দাঁড়িয়ে আছে, মুখে হাসি। নুহা একটু বিরক্ত হলো বটে। শিপা তমাল উদ্দিনের ছেলে। সকালে যখন নুহা এখানে আসে তখনই তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন রাহেলা। রাহেলার কাছ থেকে জানতে পেরেছে শিফাত সাধারণত এখানেই থাকে না, কয়েকদিনের জন্য এখানে এসেছে মাত্র। পরিচয়ের পর থেকে নুহা যতক্ষণ বসেছিল শিফাত একের পর এক প্রশ্ন করে যাচ্ছিল, এমনভাবে যে নুহা বিরক্ত হয়ে উঠেছিল। আসুন, আপনারই তো বাড়ি। শিফাত হাসি মুখে ঘরে ঢুকলো। এই ঘরে আপাতত আপনি থাকেন, তাই আপনার থেকে অনুমতি নিয়ে আসতে হলো। আমি সারা জীবন এখানে থাকতে আসিনি। আপনার কিছু দরকার? শিফাত কাঁধ ঝাঁকালো। আপনার কাছে আমার কি দরকার থাকতে পারে? আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আপনাকে একটু চিন্তিত দেখলাম, তাই ভাবলাম যদি কোনো সাহায্য লাগে। ধন্যবাদ আপনাকে। আপনি আমার সাহায্য করতে চান, তবে দরকার নেই। শিফাত এক মুহূর্ত নীরব থেকে বলল, এভাবে কেউ মুখের উপর বলে? জানেন, অনেক বছর আগে আমি একবার আপনার বাড়িতে গিয়েছিলাম। ছোটবেলা থেকে নানুর বাড়িতে থাকি, তাই খুব বেশি যাওয়া হয়নি। সম্ভবত তখন আপনার 12তম জন্মদিন ছিল। আপনি তখন এখনকার তুলনায় ছোট ছিলেন। নুহা অবাক হলো না, বরং নিলিপ্ত কণ্ঠে বলল, এটাই তো স্বাভাবিক, তাই না? শিফাত একটু হেসে বলল, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো শুধু আপনাকে গল্প বলছি। জানেন, ওই দিন আপনি... দেখুন, আমি এমনিতেই সমস্যার মধ্যে আছি। এই মুহূর্তে কারোর সঙ্গে গল্প করার ইচ্ছা নেই। কিছু মনে না করলে আপনি এখন যেতে পারেন। এভাবে কেউ কারোর মুখের উপর কথা বলে? আজব, আমার তো খারাপ লাগতে পারে নাকি? ও, আপনার খারাপ লেগেছে, তাতে আমার কিছুই করার নেই। আমি এইভাবেই কথা বলি। তা আপনি আমার কি সাহায্য করতে পারেন শুনি? শিফাত এবার মুখ গম্ভীর করল। সেজন্যই তো আপনার বর বেচারা। যাই হোক, ওই ভিডিও পেতে আপনাকে সাহায্য করতে পারি। আপনার যদি কোনো পরিকল্পনা থেকে থাকে বলুন, না থাকলে আমি একটা ভেবে রেখেছি। আসলে আপনার কথা শুনে যা বুঝলাম, শেহনাজ মীর অত্যন্ত লোভী মানুষ। কোনোভাবে যদি তাকে... মাঝপথে বাধা দিল নুহা। লোভ দেখিয়ে কিছু হবে না। শিফাত মাথা নেড়ে বলল, সেটাই তো আমিও বলছি, লোভ দেখিয়ে হবে না, কিন্তু ভয় দেখিয়ে তো হতে পারে, তাই না? নুহা এবার একটু থমকালো। ভয় দেখিয়ে? শিফাত মুচকি হাসল।
দেখুন, মানুষ যতই লোভী হোক না কেন, একটা না একটা দুর্বলতা থাকবেই। একটু ভেবে বলুন তো, শেহনাজ মীরের দুর্বলতা কি হতে পারে? নোহা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল। একটা দুর্বলতা আছে, কিন্তু শিফাত চোখ কুঁচকাল, কৌতূহল তার চোখে মুখে স্পষ্ট। কিন্তু কি? নোহা গভীর শ্বাস নিল। এই দুর্বলতাকে কি সত্যি ব্যবহার করা উচিত হবে? শেহনাজ মীর ফোনটা তুলতে ওপাশ থেকে কণ্ঠ ভেসে এলো। হ্যালো, মিস্টার শেহনাজ মীর, আমি আপনার কান্নার দিন নিয়ে কথা বলতে চাই। মানে আমি বলতে চাইছি। নোহা বিরক্ত হয়ে শিফাতের হাত থেকে ফোনটা কেড়ে নিল। অদ্ভুত মানুষ তো, ফোনটা আমাকে দিন। হ্যালো। ওপাশ থেকে উত্তপ্ত কণ্ঠ ভেসে এলো। তুমি ঈশানের সঙ্গে কি করেছো? নোহা ঠান্ডা গলায় বলল। এখনো তো কিছু করিনি, তবে করতে পারি। শেহনাজ মীরের কণ্ঠে ধরা পড়ল একরাশ অবিশ্বাস। আমাকে ভয় দেখাচ্ছ? আমি ভালো করে জানি তুমি ঈশানকে কিছু করবে না, জাস্ট আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো। নোহা হেসে বলল। আপনার মনে হচ্ছে আমি এতটাই দয়া করব? আপনি আমার সঙ্গে যা করেছেন তাতে আপনাকে শেষ করে জেলে যেতে হলেও আমি দুইবার ভাববো না। তবে দুর্ভাগ্য, আপনি গর্তে লুকিয়ে আছেন, বেরিয়ে হচ্ছেন না, তাই বাধ্য। ঈশান। শেহনাজ মীর কিছুক্ষণ চুপ করে থেকে বলল। তাও আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি ঈশানকে কিছু করতে পারবে। এক মুহূর্ত নীরবতা। 1 মিনিট, আমি আপনাকে ভিডিও কল করছি। কাল রাতে শিফাতের সাহায্যে ঈশানকে কিডন্যাপ করা হয়েছিল। যদিও নোহা মন থেকে তা চায়নি, তবুও এই পথ বেছে নিতে বাধ্য হয়েছে। ভয় দেখাতে গেলে এতটুকু করতেই হতো। যদিও টর্চারের কাজটা শিফাত করেছিল, তবুও নোহার নিজেরই খারাপ লেগেছিল এসব করতে। কিন্তু শেহনাজ মীরের মতো মানুষের মন কাঁপানোর জন্য এর চেয়ে ভালো উপায় আর ছিল না। ঈশান চেয়ারের সঙ্গে শক্ত করে বাঁধা, শরীর রক্তাক্ত, চোখে যন্ত্রণা আর অভিমান। নোহা, তুমিও? আমি ভাবতেও পারিনি তুমি এমন কিছু করতে পারবে, তাও আমার সঙ্গে। নোহা এক মুহূর্তের জন্য দমে গেল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিল। আমি দুঃখিত, তবে আমার কাছে আর কোনো উপায় ছিল না। ঈশানের চোখে অসহায় ক্ষোভ। তুমি জানো না তুমি কি করছো। কাল রাতে আমি কোথা থেকে আসছিলাম সেটাও তো জানো না। মনে হয় বাড়ির কোনো খোঁজ খবরই রাখোনি। আহির ভাই প্রচণ্ড অসুস্থ, হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কথাটা শোনার পর নুহার বুকের ভেতর যেন মোচড় দিয়ে উঠল, কিন্তু সেই মুহূর্তেই নিজেকে সংযত করল। আহিরের পাশে তার পুরো পরিবার আছে, কিন্তু আমাকে তো একাই সব সামলাতে হবে, তাই আপাতত ওনার কথা ভাবছি না। শিফাত মুখ টিপে হেসে বলল। গুড, না ভাবাই উচিত, অমন ঢেরস। কিন্তু নুহার রাগী দৃষ্টি পড়তে শিফাত চুপ করে গেল। আপনি ফুপিকে কল করুন। শিফাত মুচকি হাসল, তারপর মুখ গম্ভীর করে বলল। সত্যি কথার ভাত নেই। যাই হোক, জো হুকুম ম্যাডাম। শিফাত ফোন করতেই ফোনের স্ক্রিনে ঈশানের রক্তাক্ত চেহারা দেখে শেহনাজ মীর আটকে উঠল। নোহা, এসব কি করছো? তুমি এতটা নিচ নামতে পারলে? শেহনাজ মীরের কথা শেষ হওয়ার আগেই শিফাত একটা লাঠি তুলে ঈশানের গায়ে সজোরে আঘাত করল। ঈশানের যন্ত্রণায় গুঙ্গানো কণ্ঠ বাতাসে কেঁপে উঠল। শেহনাজ মীর এবার সত্যি ভয় পেয়ে গেল। কি চাও তুমি? এতটা জঘন্য কাজ কেন করছো? নোহার ঠোঁটে ঠান্ডা হাসি ফুটল। এখন তো শুধু মরছি, প্রয়োজনে একেবারে শেষ করে ফেলতে পারি, তারপর এটাকে সাজিয়ে দিব একদম নিখুঁত একটা দুর্ঘটনা হিসেবে। এসব তো আপনারাই শিখিয়েছেন, তাই না? সন্ধ্যার আবছা আলো তখনও ঘরে লেগে আছে। জানালার পর্দা দুলছে হালকা বাতাসে। ফোনের ওপাশ থেকে ভেসে আসা আতঙ্কিত কণ্ঠ নুহার ঠান্ডা হৃদয়ে যেন রেখাপাত করছিল না। নুহা শিফাতের দিকে তাকিয়ে বলল। শিফাত, বলুন তো কোন অ্যাক্সিডেন্টটা সবচেয়ে ভালো হবে? শিফাত ঠোঁটের কোণে রহস্যময় হাসি এনে বলল। একটা গাড়ি দুর্ঘটনা, তবে গাড়িটা পুরোপুরি পড়ে যাবে, লাশের চিহ্নও থাকবে না। না হয় 10 তলার উপর থেকে ফেলে দেওয়া যেতে পারে, পরে গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যাবে। নুহা দাঁতে দাঁত চেপে বলল। আপনি সব সময় অতিরিক্ত কথা কেন বলেন? শেহনাজ মীরের কণ্ঠ এবার কেঁপে উঠল। তুমি কি চাও? নুহা ধীরে ধীরে বলল। ওই ভিডিওটা আমার হাতে তুলে দিন। আপনি তো তাতে নেই, তাহলে ভয় কিসের? আমি কথা দিচ্ছি কাউকে বলবো না যে আমাকে অপহরণ করেছিলেন আপনি। তবে যদি আপনি না দেন, তাও নিজের ভাইকে বাঁচাতে চান, তাহলে ঈশানের এই অবস্থা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি যা বলছি তা করতে আমার একটুও দেরি হবে না। শিফাত পাশ থেকে হেসে বলল। চিন্তা করবেন না ফুপি, নুহা না পারলে আমি আছি, আমি এসব কাজে এক্সপার্ট।
শেহনাজমির হতভম্ব হয়ে বললেন, তুই কি? সিফাত ভুরু নাচিয়ে বলল, আহা, নিজের পরিচয় তুই দেইনি। আমি সিফাত, বাবার নাম তমাজউদ্দিন, বয়স 26, এখনো বিয়ে করিনি, তবে ইচ্ছে আছে। আপনার মতো সুন্দরী কাউকে পেলেই। নুহার ধৈর্যের বাঁধ ভাঙতে চলল। এক প্রকার ধমক দিয়ে বলল, আপনি চুপ করবেন? এখনই ভিডিও পাঠান, তাহলে ঈশানকে ছেড়ে দিব। আর নয়তো বুঝতেই পারছেন আমাকে এই নিচু কাজ করতে আপনারই বাধ্য করেছেন। আমার দেয়ালে না পিঠ থেকে গেছে। শেহনাজমিরের চোখে জল ভরে উঠল। আমি দিচ্ছি, শুধু ঈশানকে আর কষ্ট দিও না। আমি জন্মের পর থেকে ওর গায়ে একটা আঁচড়ও লাগতে দিইনি। আমার একমাত্র জীবনের অবলম্বনও। চাইলে আমি থানায় গিয়েও স্বীকার করে নেব, না হলে আমি চলে আসতেছি। আমাকে মেরে ফেলো, তাও প্লিজ ওকে ছেড়ে দাও, ওকে আঘাত করো না। একটু পর ফোনে স্ক্রিনে ভিডিও আসতে নুহা সেটি ওপেন করে ঈশানের সামনে ধরল। এবার নিশ্চয়ই আর আমার প্রতি আপনার কোনো অভিযোগ নেই? তারপর এক মুহূর্ত থেমে নিস্তেজ কণ্ঠে বলল, তাও আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এই সব কিছুতে আপনার কোনো দোষ ছিল না, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। আই এম সরি। পারলে মাফ করে দেবেন, না করতে পারলেও না হয় রাগ পুষে রাখবেন। সিফাত ওনাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। সিফাত একটু আমতা আমতা করে বলল, নুহা আর কিছু না বলে দরজার দিকে এগিয়ে গেল। সিফাতও তার পেছন পেছন হাঁটতে হাঁটতে বলল, শেহনাজ মীরের শাস্তিটা কি সত্যিই মাফ করে দেবেন? নুহা থমকে দাঁড়িয়ে বলল, নিজের প্রাণের চেয়েও প্রিয় ছেলের চোখে ঘৃণা দেখার চেয়ে বড় শাস্তি আর কিছুই হতে পারে না। আমি জানি উনি ঈশানকে কতটা ভালোবাসেন। উনি অত্যন্ত খারাপ মানুষ, এটা সত্যি, কিন্তু ঈশান শেহনাজ মীরের সম্পূর্ণ বিপরীত। উনি কথা বলতে বলতে নুহা হঠাৎ মাথায় হাত দিয়ে থেমে গেল। তার শরীর যেন কাঁপতে শুরু করলো। পায়ের নিচে মাটি টলমলো করে উঠল। নোহা, আপনি ঠিক আছেন? নুহার কোনো উত্তর দিল না। ধপ করে মাটিতে লুটিয়ে পড়তে যাচ্ছিল। সিফাত এক প্রকার ঝাঁপিয়ে পড়ে নুহাকে কোনো মতে ধরে ফেল। নোহা, নোহা, চোখ খুলুন, কি হয়েছে আপনার নোহা? হাসপাতালে সাদা চাদরে মোড়া বিছানায় ধীরে ধীরে চোখ মেল নুহা। চারপাশটা একরকম ঝাপসা, মাথাটা ভারী। মনে একটু পর বুঝতে পারলো তার হাতে স্যালাইন চলছে। হাসপাতালে পরিচিত গন্ধ নাকে আসতেই মনে পড়ে গেল সে অজ্ঞান হয়ে গিয়েছিল। সামনে তাকিয়ে দেখলো সিফাত নার্সের সঙ্গে কথা বলছে। নুহাকে জেগে উঠতে দেখে সে দ্রুত পায়ে এগিয়ে এলো, সাথে নার্সও। হাসি মুখে বলল, এই তো আপনার স্ত্রীর জ্ঞান ফিরেছে। আপনি অযথা এত চিন্তা করছিলেন। নুহা বিস্মিত চোখে তাকিয়ে বলল, উনি আমার স্বামী নন। নার্স একটু অপ্রস্তুত হয়ে গেল। ও সরি, আমার ভুল হয়েছে। আপনার স্যালাইন শেষ হলেই আপনি যেতে পারবেন। তবে আপনার শরীর খুবই দুর্বল হয়ে পড়েছে। অতিরিক্ত দুশ্চিন্তা, খাওয়া দাওয়া অনিয়মের কারণে আপনার মাথা ঘুরছিল। এমনটা আর করবেন না। এই সময় আরো সাবধানে থাকা দরকার। নুহার কপালে ভাঁজ পড়ল। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না এই সময় বলতে। নার্স একগাল হাসি দিয়ে বলল, আপনি জানেন না, ডাক্তার বললে আপনি প্রেগনেন্ট। আপনি মা হতে চলেছেন। আমি ওনাকে এটাই বলেছিলাম। অভিনন্দন আপনাকে। এই বলে নার্স বেরিয়ে গেল। কিন্তু তার বলা কথাগুলো যেন নুহার চারপাশে বাতাসের মতো ঘুরপাক খেতে লাগলো। আমি মা হব? শরীরটা হঠাৎ শিহরিত হয়ে উঠল। বুকের ভেতর কোথাও যেন একটা মিষ্টি উষ্ণতা ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে এক অদ্ভুত আবেগে মনটা ভরে উঠল। আনন্দ, বিস্ময়, ভয় সব মিলে এক রঙিন ঘূর্ণির মতো মনে হচ্ছিল মুহূর্তটা। চোখের কোণে চিকচিক করে উঠল অশ্রুবিন্দু। এক অজানা অনুভূতি বিস্ফোরণ হলো মনে, যার নাম হয়তো ভালোবাসা, হয়তো মাতৃত্বের প্রথম স্পর্শ। ঠোঁটের কোণে আস্তে এক অজানা হাসির আভা ফুটে উঠল। সিফাত উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, এটা সত্যি দারুণ খবর। আপনি কি ভাবছেন? নুহা চোখের পানি মুছে নিল। আমার ফোনটা কোথায়? আমাকে দিন, আমি একটা কল করতে চাই। সিফাত একটু অবাক হলো। পকেট থেকে রুমালটা বের করে নোয়ার হাতে দিল। নোয়া দ্রুত কারোর নাম্বারে ডায়াল করলো। তারপর ওপাশ থেকে রিসিভ হতেই, হ্যালো আহির। গাড়ি আস্তে আস্তে থামলো। সিলেটের মালনীছড়া ও চা বাগানের পথের ধারে। দূরের পাহাড়ের চূড়া মেঘের স্নিগ্ধ চাদরে ঢাকা। সারি সারি সবুজ গাছ, চা গাছ স্নিগ্ধ বাতাসে দোল খাচ্ছে। পাতার মাঝে মৃদু শীষ দিয়ে বাতাস বয়ে যাচ্ছে। কোথাও কোথাও শ্রমিকরা ছোট ঝুড়ি হাতে চায়ের পাতা সংগ্রহ করছে। বাতাসে ভেসে আসছে তাজা চায়ের পাতার সুবাস। মাটির সোতা গন্ধ মিশে এক অপরূপ অনুভূতি সৃষ্টি করছে। গাড়ির ভেতরে বসে আছে ছোট্ট নূর। ঘুমু ঘুমু চোখে হাত মুছে আহিরের দিকে তাকালো।
কালো ফ্রকের ভেতর তার ছোট্ট শরীরটা মায়াবী লাগছে। মাথার দুপাশে গোছানো ঝুঁটিগুলো যেন এক আদুরে পড়ি। নূর জানালার বাইরে তাকিয়ে ক্লান্ত গলেই বলল, চলে এসেছি। আহির হাসি মুখে তার মাথায় হাত বুলিয়ে বলল, হ্যাঁ মাম্মা, আমরা চলে এসেছি। এরপর নূরকে কোলে তুলে গাড়ি থেকে নামিয়ে দিল। মাটিতে পা পড়তে নূর বিস্ময়ে বড় বড় চোখ করে পাহাড়ের দিকে তাকিয়ে থাকলো। চারপাশে সমুদ্র, দূরে নীলচে পাহাড়ের কোলে ছড়িয়ে থাকা সাদা মেঘের স্তূপ, বাতাসে ভাসতে থাকা চায়ের পাতার মিষ্টি ঘ্রাণ সবকিছু যেন তাকে মোহিত করে দিল। নূর অবাক হয়ে বলল, এইসব কত সুন্দর গো পাপা, একেবারে আজ কি যেন বলে, দূর ভালো লাগে না, ভুলে গেছি। আহির মৃদু হাসলো। আশ্চর্য মাম্মা। নূর কপাল কুঁচকে বলল, আশ্চর্য। আহির নূরের হাত ধরে বলল, চলো মাম্মা, আমরা ওদিকেই যাব। নূর তখনও অপলক দৃষ্টিতে পাহাড়ের দিকে তাকিয়ে, তার ছোট্ট চোখে বিস্ময়, মুগ্ধতা আর ভালো লাগার এক মিশ্র অনুভূতি খেলা করছিল। যেন এই প্রথম সে প্রকৃতির এত নিখুঁত সৌন্দর্য দেখল। আহির মালনী ছড়াই কোম্পানির কাজে এসেছে। সেখানকার ম্যানেজার ও সহকারী তাকে দেখা মাত্র এগিয়ে এলো। ম্যানেজার হাসি মুখে হাত বাড়িয়ে দিল। হ্যালো মিস্টার আহির। আহির সঙ্গতভাবে প্রত্যুত্তর দিল, হ্যালো, সরি একটু লেট করে ফেললাম। আপনারা অলরেডি চলে এসেছেন? নূর আহিরের হাত ধরে বলল, পাপা। আহির 1 মিনিট থেমে নূরের সামনে বসে জানতে চাইল, কি হয়েছে মাম্মা, কোনো সমস্যা? নূর পাহাড়ের দিকে ইশারা করে বলল, আমি ওই দিকে যেতে চাই। আহির শান্তভাবে বলল, পাপ্পার কাজ শেষ হলেই আমরা পরে ঘুরতে যাব, ঠিক আছে? এখন পাপ্পাকে কাজে যেতে হবে, এসো। নূর ক্ষুণ্ণ মুখে বলল, না, আমি এখনই যাব। আহির একটু নরম গলায় বলল, মাম্মা দেখো। তখন ম্যানেজার বলল, মিস্টার আহির, ও যখন ঘুরতে চাইছে তখন ঘুরুক, ছোট মানুষ। আমাদের কাজের মাঝে শুধু শুধু বের হবে? আমি বরং এখানকার আমার একজন পরিচিত লোক ডেকে দিচ্ছি, ওকে দেখে রাখবে। আহির একটু ভেবে বলল, কিন্তু ম্যানেজার একজন লোককে ডাকলেন, একটু বয়স্ক। রহিম, মামনিকে একটু বাগানে ঘুরে দেখাও। ঘোরা শেষ আমাদের কাছে পৌঁছে দিও, আর আমরা তো এই বাসায় থাকবো। আহির কিছুটা চিন্তিত হয়ে বলল, ঠিক আছে, তবে সাবধানে, ওকে এক মুহূর্ত একা ছাড়বেন না। মাম্মা, তুমি কিন্তু কোনো দুষ্টুমি করবে না, কেমন? দাদু যা বলবে শুনবে, ঠিক আছে? নূর মিষ্টি করে হাসলো, ঠিক আছে পাপ্পা। তুমি তো জানো নূর অলওয়েজ গুড গার্ল, তাই না? রহিম নূরকে নিয়ে হাঁটতে শুরু করলো। নূর চারপাশে তাকিয়ে অবাক হচ্ছিল। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ল। রহিম অবাক হয়ে বলল, কি হলো মামুনি, মাটিতে বসলে? নূর একটু ক্ষীণ হয়ে বলল, আপনি তো দেখি খুব বোকা দাদু। এত হাঁটার পর নূর তো কেন কি যেন বলে, ভুলে গেছি। নূর। রহিম নূরের মাথায় হাত দিয়ে জিজ্ঞাসা করলো, ক্লান্ত? নূর মাথা নেড়ে বলল, হ্যাঁ, ক্লান্ত হয়ে গেছি, আমি পানি খাবো। কিন্তু পানিটা তো সাথে আনিনি। তুমি বরং চলো, তোমার আব্বুর কাছে গিয়ে সেখান থেকে পানি নিয়ে খাবে। এখান থেকে খুব বেশি দূর না। নূর একটু বিরক্ত হয়ে বলল, না, আমি হাঁটতে পারছি না দাদু, আপনি গিয়ে নিয়ে আসুন না, আমি এখানে আলো থাকতে চাই। রহিম খানিকটা চিন্তা করে বলল, তোমাকে এখানে একা রেখে যাওয়া যাবে না, বরং তুমি আমার পিঠে চড়ো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। নূর মাথায় হাত দিয়ে বলল, উফ, আপনি কত বোকা। আপনার কি আমার পাপার মতো শক্তি আছে? এত দূর আমাকে কিভাবে নিয়ে যাবেন? আপনি যান, আমি এখানেই বসে থাকবো, কোথাও যাব না। রহিম হাসি মুখে বলল, তাহলে তুমি কিন্তু কোথাও যাবে না, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। নূর শীতলভাবে বলল, ওকে। রহিম চলে গেল। নূর বসে বসে চারপাশে তাকিয়ে দেখছিল। হঠাৎ একটি প্রজাপতি তার হাঁটুর উপর এসে বসলো। নূর মুগ্ধ হয়ে বলল, আহ, এটা তো বাটারফ্লাই। কি সুন্দর তুমি, কত সুন্দর। তোমার পাখা কালো আর ইয়েলো। এরপর নূর
আক্ষেপ করে বলল, মনটা খারাপ হয়ে গেল। যদি তোমার মতো উল্টে পারতাম তাহলে কত জায়গায় উলে উলে চলে যেতাম, মাম্মাকেও খুঁজে পেতাম। তুমি কত জায়গায় যাও, তুমি কি জানো আমার মাম্মা কোথায়? তুমি যদি আমাকে মাম্মার কাছে নিয়ে যাও তাহলে আমি তোমাকে আমার সবচেয়ে ফেভারিট ডলটা দিয়ে দেব। বলো দি? নূর হাত বাড়াতেই প্রজাপতি ভয় পেয়ে উড়ে গেল। নূর হতাশ হয়ে উঠে দাঁড়ালো, দুটি হাত কোমরে রেখে বলল, এই এই কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও না। তোমার কি ডল ফেভারিট না? না হয় অন্য কিছু নিতে পারো, শোনো না। নূর প্রজাপতি পিছু পিছু ছুটতে শুরু করলো।